দেখো, দেখতে পাচ্ছ তো? হুম। আচ্ছা দেখো, আজকে আমরা মূলত দুটো জিনিস নিয়ে কথাবার্তা বলবো। আজকে আমাদের দুটো জিনিস নিয়ে আলোচনা করার কথা। একটা হচ্ছে তোমার প্যারিটি অপারেটর, আর একটা প্রজেকশন অপারেটর। এই দুটো আমরা একটুখানি দেখে নিই। তাহলে প্রথম পার্টের মধ্যে আমি প্যারিটি অপারেটর নিয়ে কিছু কথাবার্তা বলবো, কারণ প্যারিটি অপারেটরের যে প্রপার্টিজ গুলো, সেই প্রপার্টিজ গুলো অ্যাকচুয়ালি আমার পরবর্তীকালে ভীষণ কাজে লাগবে। সেটা একটুখানি করা। আর পরে হচ্ছে প্রজেকশন অপারেটর নিয়ে একটু কথাবার্তা বলবো। আর একটা অপারেটর পারমুটেশন অপারেটর, সেটা আমরা অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে যখন আমরা ওই অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল বা তোমার পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল নিয়ে কথাবার্তা বলবো, তখন পারমুটেশন অপারেটরের কথাটা আমি জাস্ট বলে দেবো আর কি। ঠিক আছে? এটা দেখো, তাহলে আমরা শুরু করি জিনিসটাকে। প্যারিটি অপারেটর জিনিসটা কি? তো আমি বললাম যে লেট psi x is an arbitrary function of x. আচ্ছা, এবারে একটা অপারেটর ধরো পাই তার নাম দিচ্ছি, সেটা সাই এক্স এর উপরে কাজ করলো, কাজ করে ধরো তোমার দিল হচ্ছে সাই অফ মাইনাস এক্স, এটা ধরো দিল। তাহলে এই যে অপারেটরটা, যে অ্যাকচুয়ালি এক্সটাকে মাইনাস এক্স করে দেয়, সেই পাইটাকে বলা হয় প্যারিটি অপারেটর। তাহলে এই পাই, এইটা ইজ কল্ড দ্য এই পাইটাকে বলা হবে তোমার প্যারিটি অপারেটর। তাহলে এটা হচ্ছে যখন ওয়েভ ফাংশনটা শুধুমাত্র এক্স এর ফাংশন, তখন তুমি এইরকম ভাবে লিখলে, যদি এরকম হয় যে মানে যদি এমন হয় যে ইফ সাইটা ধরো এক্স ওয়াই জেড তিনজনের ফাংশন, তখন কি হবে? তখন সকালে প্যারিটি অপারেটরটা সাই এক্স ওয়াই জেড এর উপর কাজ করা, মানে হচ্ছে সাইটা তোমার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড হয়ে গেল। ঠিক আছে? এই হচ্ছে জিনিস। তাহলে এই হচ্ছে প্যারিটি অপারেটর, তোমার এরকম ভাবে ডিফাইন্ড হলো। আর এবার প্যারিটি অপারেটর সম্বন্ধে দু চারটে কথাবার্তা বলা, তার কতগুলো প্রপার্টি নিয়ে কথাবার্তা বলা। প্রথম হচ্ছে যে প্যারিটি অপারেটর পাই ইজ এ লিনিয়ার অপারেটর। প্যারিটি অপারেটর হচ্ছে লিনিয়ার অপারেটর। আসছে। আচ্ছা, প্যারিটি অপারেটর লিনিয়ার অপারেটর তুমি কেমন করে দেখাবে? আচ্ছা, তুমি ধরো এই এই যেভাবে দেখায় আর কি, ধরো তোমার লেট, আমি ওয়ান ডাইমেনশনই সবকিছু ভাবছি, সাই ওয়ান এক্স অ্যান্ড সাই টু এক্স আর টু arbitrary function of x, আর c1 and c2 are two arbitrary constant। তা এবারে এই প্যারিটি অপারেটরটা c1 সাই ওয়ান এক্স প্লাস c2 সাই টু এক্স এর উপরে কাজ করলে কি দেবে? কারণ প্যারিটি অপারেটরের বৈশিষ্ট্যই হচ্ছে যেখানে এক্স হবে তাকে মাইনাস এক্স করে দেয়। তাহলে এটা c1 সাই ওয়ান মাইনাস এক্স হলো, প্লাস c2 সাই টু মাইনাস এক্স হলো। এটা হলো c1 প্যারিটি অপারেটর সাই ওয়ান এক্স প্লাস c2 প্যারিটি অপারেটর
ψ2x তুমি লিখতে পারবে। মানে দেখো এই ψ1 অফ -x টাকে তুমি লিখতে পারো প্যারিটি অপারেটর ইনটু ψ1x বা এখানে ψ2 - x লিখতে পারো এইটা। এটা তুমি লিখতে পারো। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো যে একটা অপারেটর C1 ψ প্লাস C2 ψ2 এর উপরে কাজ করা মানে হচ্ছে C1 পাই ψ1 প্লাস C2 পাই ψ2 হয়ে গেল। তার মানে বোঝা গেল যে ক্লিয়ারলি পাই ইজ এ লিনিয়ার অপারেটর। এটা তুমি দেখতে পেলে যে পাই যে একটা লিনিয়ার অপারেটর সেটা তুমি দেখতে পেলে। আচ্ছা সেখানে একটা ভীষণ ইম্পোর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে তুমি কি এটা দেখাতে পারবে যে প্যারিটি অপারেটর দুবার কাজ করে পাই স্কয়ারটা সেটা বেসিক্যালি আইডেন্টিটি অপারেটরের সঙ্গে সমান। এটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। দেখো এটা দেখানোর জন্য তুমি কেমন করে করছো, ধরো আমি একটা আরবিট্রারি ফাংশন তুমি নিচ্ছ যে বাই ডেফিনেশন আর কি পাইটা যদি তোমার সাই এক্স এর উপরে কাজ করে কি দেয়, সাই অফ মাইনাস এক্স দেয় তো এটা। আচ্ছা এবারে তুমি এক কাজ করো এইটা আর একবার কাজ করো কি হবে, এইটা সাই অফ মাইনাস এক্স হবে। তাহলে বাঁদিকটা হলো পাই স্কোয়ার সাই এক্স। এবারে দেখো জাস্ট এক্সটাকে মাইনাস এক্স করে দিলে এটা তোমার সাই এক্স হয়ে গেল এইটা। তার মানে একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে ডাজ নাথিং, তাহলে সেইখানেই সেটাকে বলা হবে কি আইডেন্টিটি অপারেটর। তাহলে ক্লিয়ারলি পাই স্কোয়ার ইকুয়াল টু পাই দ্য আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর আমি আগের দিনেও বলেছি যে ওই মনে আছে যে টাইম এভলিউশন অপারেটর যখন বলেছিলাম আর কি ইউ টি জিরো যেটা মানে ইউ অপারেটর টি জিরো সেটা অ্যাকচুয়ালি তোমার আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর মানে হচ্ছে তোমার একটা অপারেটর যেটা একটা ফাংশনের উপরে কাজ করে বাট ডাজ নাথিং, কিছুই পাল্টায় না সেইটা। তো সেই রেসপেক্ট তুমি বুঝতে পারছো যে মানে প্যারিটি অপারেটর একবার কাজ করলে তোমার সাইটা মাইনাস এক্স হয়ে গেছে, দুবার কাজ করলে কি হবে মাইনাস এক্স আবার প্লাস এক্স হয়ে যাবে। সেই রেসপেক্টে প্যারিটি অপারেটর একটা আইডেন্টিটি অপারেটর। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে আইগেন ভ্যালুজ অফ প্যারিটি অপারেটর, আইগেন ভ্যালুজ অফ প্যারিটি অপারেটর মাস্ট বি প্লাস মাইনাস ওয়ান। মানে প্যারিটি অপারেটর আইগেন ফাংশনের যে কোনো ভ্যালু হতে পারবে না, সেটা শুধুমাত্র প্লাস মাইনাস ওয়ানই হতে হবে। আর এটা তুমি কি করে বলছো দেখো, আমি শুরু করি এরকম ভাবে বললাম লেট psi x is an eigenfunction of parity operator, eigenfunctions of pi with the eigenvalue alpha। তার মানে প্যারিটি অপারেটর psi x এর উপরে কাজ করে আলফা psi x দিল, এটা তোমার বলে দেওয়া আছে ধর, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো তুমি আরেকবার কাজ করাও পাইটা আরেকবার যদি কাজ করে তাহলে কি হবে পাই আলফা psi x হলো এইটা। আচ্ছা এবার পাই তো লিনিয়ার অপারেটর, তাহলে বাঁদিকটা প্রথমে যেটা দাঁড়িয়ে গেল যে পাই স্কোয়ার সাই এক্স, এটা আলফা পাই ইন্টু সাই এক্স তুমি লিখতে পারো এটা, কেন না অ্যাজ পাই ইজ এ লিনিয়ার অপারেটর। তাহলে লিনিয়ার অপারেটর হয়ে যাওয়ার জন্য তুমি কি করলে না আলফাটা যেহেতু কনস্ট্যান্ট তাকে বাইরে বের করে দিলে। আর এবার বাঁদিকটা দেখো এই পাই স্কোয়ার যেহেতু আইডেন্টিটি অপারেটর, তাহলে আইডেন্টিটি অপারেটর সাই এক্স এর উপরে কাজ করছে এটা আলফা, আর পাই সাই এক্স এর উপরে কাজ করে আরেকটা আলফা দেবে, তো আলফা স্কোয়ার সাই এক্স হয়ে গেল এটা। তাহলে ক্লিয়ারলি দেখো আচ্ছা আর এক সেকেন্ড, এই যে আইডেন্টিটি অপারেটর তো পাই স্কোয়ারটা, তাহলে আইডেন্টিটি অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে সেটাই ফেরত দেয়। তো সাই এক্স ইকুয়াল টু আলফা স্কোয়ার সাই এক্স হয়ে গেল। তার মানে ক্লিয়ারলি যেহেতু তোমার সাই একটা আরবিট্রারি ফাংশন ছিল, তো আলফা স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হয়ে গেল অ্যান্ড আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে
পরিষ্কার দেখতে পেলে যে প্যারিটি অপারেটরের আইগেন ফাংশনস গুলো সেটা +1 অথবা -1 হবে। এবং এটা হবে বলে তার অটোমেটিক যে কনসিকুয়েন্সটা সেটা হচ্ছে এই যে আইগেন ফাংশন অফ প্যারিটি অপারেটর eigen functions of parity operator must be either even or odd, either even or odd. পরে প্যারিটি অপারেটর আইগেন ফাংশনস গুলো সারা আইদার ইভেন প্যারিটিতে বিলং করবে না হলে অড প্যারিটিতে বিলং করবে, আইদার ইভেন অর অড। এটা আর সেটা কি করে দেখাবে? যে আমি বললাম যে যে লেট psi x is an eigenfunctions of pi with the eigenvalue alpha। তার মানে কি হলো? পাই psi x টা হয়ে গেল তোমার আলফা psi x, এটা তো যেখানে আমি দেখেছি কি আলফাটা +-1 হবে। প্যারিটি অপারেটর আইগেন ভ্যালু যেগুলো সেগুলো জাস্ট শুধু +-1 হতে পারবে বলে আলফাটাকে +1 অথবা -1 হবে। তাহলে এবারে দেখো যখন আলফা ইকুয়াল টু +1 তখন কি দাঁড়াচ্ছে? তখন পাই psi x টা হয়ে গেল তোমার জাস্ট সিম্পলি psi x, অর তুমি কি দেখতে পাচ্ছ পাইটা psi x এর উপরে কাজ করলে psi অফ -x ইকুয়াল টু psi x হলো। তোমরা এটা কি বুঝতে পারলে যে psi x ইজ অ্যান ইভেন ফাংশন। আবার উল্টো দিকে দেখো যখন আলফাটা তোমার -1 হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? পাইটা psi x এর উপরে যখন কাজ করছে তখন সেটা -psi x হলো। তার মানে psi অফ -x টা তোমার -psi x হয়ে গেল। এইটা তার মানে এটা ইমপ্লাই করলো কি psi x ইজ অ্যান অড ফাংশন। তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে আইগেন ভ্যালুটা যেহেতু +-1 তো সেখান থেকে এটা ক্লিয়ারলি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে psi x হচ্ছে তোমার একটা আইদার ইভেন ফাংশন নাহলে অড ফাংশন। তার মানে বেসিক্যালি এরা একটা ডেফিনাইট প্যারিটিতে বিলং করবে, আইদার ইভেন না হলে অড। ঠিক আছে? আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে দেখো কেউ মাথার দিব্যি দিচ্ছে না যে প্যারিটি অপারেটর আইগেন ফাংশনস অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন তো হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশনস গুলো ওয়েভ ফাংশনস হয়। তাহলে প্যারিটি অপারেটরের যে আইগেন ফাংশন তার তো ওয়েভ ফাংশন নয়। আর ওয়েভ ফাংশনস গুলোর নেচার কি হবে সেইটা একটুখানি বুঝতে হবে। আর সেইটা বোঝার জন্যে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে এই যে তোমার যেটা ভীষণ ইম্পর্টেন্ট যে যদি এমন একটা সিস্টেম থাকে যেখানে ইফ potential energy is an even function that is ধরো ওয়ান ডাইমেনশনে করে v of -x equal to vx যদি এরকম হয় then the wave function must belong to a definite parity। তখন ওয়েভ ফাংশনগুলোকে তাকে ডেফিনাইট প্যারিটিতে বিলং করবে। তার মানে যদি কোনো কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমে পোটেনশিয়াল এনার্জিটা এমন হয় যে পোটেনশিয়াল এনার্জিটা ইভেন ফাংশন তাহলে তার যে করসপন্ডিং ওয়েভ ফাংশনস গুলো সেই ওয়েভ ফাংশনস গুলো কিন্তু আইদার ইভেন হবে না হলে অড হবে। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। আর এটাকে প্রমাণ করার জন্যে তুমি প্রথমে দেখো যে যে ধরো তুমি একটা মানে লেট আস কনসিডার এ সিস্টেম হ্যাভিং হ্যামিল্টনিয়ান অপারেটর
কি সেটা? না h সেটা হচ্ছে মাইনাস h cos স্কয়ার বাই টুয়াইস m d2 বাই dx স্কয়ার প্লাস p, এটা হ্যামিল্টনিয়ান অপারেটরটা। এবারে এবার আবার ধরো লেট psi x is an আরবিট্রারি ফাংশন। আর এবার আমি কি করছি দেখো, এই প্যারিটি অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর, সেটা ধরো psi x এর উপরে কাজ করছে। তাহলে কি হবে সেটা? দেখো তুমি এই হ্যামিল্টনিয়ান অপারেটরকে খুলে লেখো, খুলে লিখছে এইরকম ভাবে মাইনাস h ক্রস স্কয়ার বাই টুয়াইস m d2 বাই dx স্কয়ার প্লাস vx psi x হলো এটা। আচ্ছা এটা যখন কাজ করছে দেখো কি হচ্ছে, এটা মাইনাস h ক্রস স্কয়ার বাই টুয়াইস m d2 বাই d অফ মাইনাস x তার স্কয়ার প্লাস v অফ মাইনাস x, এইটা মানে এখানে কি যেখানেই x পাবে সেটাকে মাইনাস x করে দেবে, এটা psi অফ মাইনাস x। মানে প্যারেটো অপারেটর বৈশিষ্ট্যটাই হচ্ছে যে যেখানে x পাবে তাকে সে মাইনাস x করে দেবে। তার মানে এখানে x টাকে মাইনাস x করে দিল, এখানে x টাকে মাইনাস x করে দিল, এখানে x টাকে মাইনাস x করে দিল। এবার খেয়াল করে দেখো, তাহলে এই বাঁদিকের পার্টটা হয়ে গেল মাইনাস h cos স্কয়ার বাই টুয়াইস m d2 বাই dx স্কয়ার, কারণ মাইনাস x স্কয়ার করলে এটাই হয়ে যাচ্ছে। আচ্ছা এবারে এইটাকে তুমি vx লিখতে পারো, আর এটাকে তুমি পাই ইন্টু সাই এক্স লিখতে পারো। কখন? না হোয়েন ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভিএক্স। আমি বলে দিয়েছি কোনটা, না ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভিএক্স যদি হয়, তো ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভিএক্স তুমি লিখে ফেললে। তাহলে এইটা কত হচ্ছে দেখো, এইটা সেই হ্যামিল্টনিয়ান অপারেটর, এইখানে হচ্ছে তোমার প্যারিটি অপারেটর আছে ইন্টু সাই এক্স আছে। তার মানে পরিষ্কার দেখো যে পাই এইচ মাইনাস এইচ পাই ইন্টু সাই এক্স ইকুয়াল টু জিরো অর পাই এইচ কমিউটেটর ইকুয়াল টু জিরো। তার মানে কি দাঁড়াচ্ছে, এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে তুমি দেখতে পারে প্যারিটি অপারেটরটা হ্যামিল্টনিয়ানের সাথে কমিউট করে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে যে যদি এমন হয় যে ইফ ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভিএক্স, দেন প্যারিটি অপারেটর commutes with the হ্যামিল্টনিয়ান অপারেটর। প্যারিটি অপারেটরটা হ্যামিল্টনিয়ান অপারেটরের সাথে কমিউট করে। ঠিক আছে? ঠিক আছে তো? এটা। তাহলে প্যারিটি অপারেটরটা হ্যামিল্টনিয়ান অপারেটরের সাথে কমিউট করলো। আচ্ছা এবারে দেখো তুমি আগের দিনে একটা থিওরেম করেছিলে, সেটা হচ্ছে এই যে যদি এমন হয় দুটো অপারেটর যদি কমিউট করে, তো তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকে। মনে আছে থিওরেমটা? দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট। এই থিওরেমটা গত ক্লাসে আগের ক্লাসেই করিয়েছিলাম। তার মানে যদি পাই আর এইচ তারা যদি কমিউট করে, মানে ইফ এইটা, দেন পাই এন্ড এইচ মাস্ট হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন। সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে। তার মানে কি? তার মানে এর মানে হচ্ছে দ্যাট ইজ আইগেন ফাংশনস অফ প্যারিটি অপারেটর মাস্ট বি দ্য আইগেন ফাংশনস অফ হ্যামিল্টনিয়ান অলসো। তা প্যারিটি অপারেটর মানে তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকা মানে কি, প্যারিটি অপারেটর আইগেন ফাংশন করে হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন হবে। আচ্ছা এবারে এবার হচ্ছে আইগেন ফাংশনস অফ এইচ হ্যামিল্টনিয়ান অপারেটর আর দ্য ওয়েভ ফাংশনস। হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন তো ওয়েভ ফাংশন, এইচ সাই ইকুয়াল টু ই সাই থেকে তুমি সাইটা পাও তো। তাহলে আইগেন ফাংশন অফ এইচ আর দ্য ওয়েভ ফাংশন এইটা। আবার উই হ্যাভ অলরেডি shown that eigenfunctions of parity operator
must belong to a definite parity. We have already shown that eigenfunctions of তোমার প্যারিটি অপারেটর মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি, মানে এটা আইদার ইভেন অথবা অড। তার মানে ক্লিয়ারলি কি হচ্ছে, ক্লিয়ারলি ইফ ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স, দেন দ্য ওয়েভ ফাংশনস মাস্ট বিলং টু এ definite parity. That is, they must be either even or odd. তাহলে কি হলো দেখো, যে তুমি দেখতে পেলে যে ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি ভি এক্স হয়, অর্থাৎ ওয়েভ ফাংশন যদি এই পোটেনশিয়াল পোটেনশিয়াল এনার্জি যেটা, সেটা যদি তোমার একটা ইভেন ফাংশন অফ এক্স হয়, তাহলে তুমি সেখান থেকে দেখতে পারলে প্যারিটি অপারেটর এবং হ্যামিল্টন অপারেটর একে অপরের সাথে কমিউট করে। আর এবার দুটো অপারেটর কমিউট করে তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকে। তার মানে প্যারিটি অপারেটর আইগেন ফাংশন গুলো হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন। আর প্যারিটি অপারেটর আইগেন ফাংশন গুলো তুমি দেখেছো আইদার ইভেন না হলে অড। আবার হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন গুলো তুমি সেটাই হচ্ছে ওয়েভ ফাংশন। তার পরিষ্কার বুঝতে পারলে যে ওয়েভ ফাংশন গুলো মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি, অর্থাৎ ওয়েভ ফাংশন গুলো আইদার ইভেন অর অড হবে যদি ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু তোমার ভি এক্স হয়। বুঝতে পারলে? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবং এইটা হওয়ার জন্য দেখো তুমি কতগুলো জিনিস অটোমেটিক্যালি বলে ফেলতে পারবে। ধরো লেটস সে আমি এরকম বলছি, আমি এক্সাম্পল হিসেবে ধরো আমি বলছি কতগুলো কেসে। ধরো তুমি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর তুমি কনসিডার করছো। লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কত না, হাফ কে এক্স স্কোয়ার। তো তার মানে পরিষ্কার দেখো ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু তোমার ভি এক্স, এটা তোমার স্যাটিসফাইড হচ্ছে এটা। সেখানে এটা দাঁড়াবে যে ইন দিস কেস, আমি এইটুকু অন্তত বলে দিতে পারছি, ইন দিস কেস দ্য ওয়েভ ফাংশন must belong to a definite parity, মানে আইদার ইভেন না হলে অড হবে ওয়েভ ফাংশন গুলো। এবং তুমি হারমোনিক অসিলেটর এমনি বিএসসি তে পড়েছো, এমএসসি তে আমি আবার পড়াবো। মানে এগুলো এই ধরনের জিনিসগুলো ইউজুয়ালি পরের সেমিস্টারে থাকে। তুমি দেখবে যখন এই ধরো কোয়ান্টাম নাম্বারটা n ইকুয়াল টু 0, 2, 4, 6 ইত্যাদি ইত্যাদি, তখন যে ওয়েভ ফাংশন গুলো এগুলো তোমার ইভেন হয় হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে। আর n ইকুয়াল টু যখন 1, 3, 5, 7 ডট 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 হয়, তখন যে ওয়েভ ফাংশন গুলো সেগুলো তোমার দেখবে অড হয়। এটা যে ইভেন ফাংশন হয়, এটা কিন্তু অড ফাংশন হয়। এটা তুমি পরিষ্কার দেখতে পাবে। মানে তুমি উইদাউট সলভিং দিস ইকুয়েশন, এই যেহেতু পোটেনশিয়াল এনার্জির মধ্যে এই সিমেট্রিটা আছে, ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স, এটা তোমার আছে, তাহলে তুমি সলভ না করে এইটুকু অন্তত বলে দিতে পারবে যে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ওয়েভ ফাংশন গুলো আইদার ইভেন হবে না হলে অড হবে। ঠিক আছে? এই হলো। আচ্ছা, আবার ধরো তুমি একটা, এটা 1 নম্বর বললাম। আবার ধরো তুমি এই ধরো দুটো সিচুয়েশন বলছো। এরকম পরীক্ষা তোমার দেখবে অনেক সময় পড়ে। ধরো একটা পার্টিকেল ইন এ বক্স প্রবলেম তুমি কনসিডার করছো। এই ভেতরে Vx টা 0, বাইরে Vx টা টেন্ডস টু ইনফিনিটি, টেন্ডস টু ইনফিনিটি। ধরো এইটা x ইকুয়াল টু 0, এটা x ইকুয়াল টু L। আচ্ছা, মাঝখানটা x ইকুয়াল টু 0, তাহলে এই পার্টিকুলার কেসে কিন্তু v অফ মাইনাস এক্স আর Vx তারা সমান নয়। মানে x এর পজিটিভ দিকটা যেমন দেখতে, যে 0 থেকে L পর্যন্ত পোটেনশিয়ালটা 0, তারপরে ইনফিনিটি, কিন্তু x এর নেগেটিভ দিকটা কি হচ্ছে, সব প্রথম থেকে ইনফিনিটি। তাহলে এই পার্টিকুলার কেসে v অফ মাইনাস এক্স নট ইকুয়াল টু Vx বলে ওয়েভ ফাংশন do not belong to a definite parity। আচ্ছা, এবারে অন দ্য কন্ট্রারি তুমি যদি এই প্রবলেমটাকে জাস্ট দেখবে এরকম পরীক্ষা তোমার, মানে এখন তুমি আগে দেখেছো এই ধরনের সিচুয়েশন, এদিকে x, মাঝখানে তুমি এক কাজ করো x ইকুয়াল টু 0 বলো, এই বাঁ দিকটাকে মাইনাস L/2 বলো, আর ডান দিকের দেওয়ালটা যে প্লাস L/2 তে। এবারে এর ভেতরে পোটেনশিয়াল এনার্জি যেটা 0, বাইরে পোটেনশিয়াল যেটা টেন্ডস টু ইনফিনিটি, এর পোটেনশিয়াল যেটা টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো মাঝখানটা হচ্ছে অরিজিন,
তাহলে বাঁ দিকের দেওয়ালটা x equal to minus l by 2 তে, ডান দিকের দেওয়ালটা প্লাস l by 2 তে। তার মানে এই পার্টিকুলার কেসে কিন্তু v of minus x equal to vx হয়ে যাচ্ছে। সেই জন্য এক্ষেত্রে এটা হবে ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু এ ডেফিনাইট প্যারিটি। তুমি দেখতে পাবে এক্ষেত্রে তোমার ধরো গ্রাউন্ড স্টেটটা মানে n equal to 1 থেকে যদি শুরু করো আর কি, n equal to 1, 3, 5 ইত্যাদি, সেই ফাংশনগুলো তোমার cos দিয়ে আসবে। আর n equal to 2, 3, 4 ইত্যাদিগুলো সাইন দিয়ে আসবে। তার মানে কেউ তোমার ইভেন ফাংশন হবে, কেউ অড ফাংশন হবে। হ্যাঁ? তাহলে এই যে এই ধরনের যে সিচুয়েশন গুলো তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, মানে তোমার উইথআউট সলভিং দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি জাস্ট পোটেনশিয়াল এনার্জির ফর্মটাকে দেখে কিন্তু বলে দিতে পারছো যে আদৌ তোমার ওয়েভ ফাংশনটা ইভেন বা অড এই দুটো ক্যাটাগরির মধ্যে ভাগ করতে পারবে কি পারবে না। তাহলে এইগুলো কিন্তু নেট পরীক্ষা দেখবে মাঝে মাঝেই সময় পড়েছে যে মানে কিছুই মানে এরকম বলে দেয় যে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে উইদাউট সলভিং দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন কোন ইনফরমেশনটা পজিটিভলি বলে দেওয়া যায়। বলে দেওয়া যায় এই এরকম জিনিস যে যেহেতু এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা একটা ইভেন ফাংশন হচ্ছে, সেই জন্য তোমার মানে ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভিএক্স অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো অ্যাবাউট সিমেট্রিক আছে প্যারাবোলিক। সেই জন্য তোমার যেটা হবে যে ওয়েভ ফাংশন গুলো কিন্তু মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি। তারপরে এই ধরনের সিস্টেম পড়েছে, ধরো এইটা থেকে এইটা চেঞ্জ করা হলো, তাহলে কি কি পাল্টাবে? এনার্জি বা যে কোনো মেজারেবল কোয়ান্টিটি কিচ্ছু তোমার পাল্টাবে না। তাহলে যেটা পাল্টাবে সেটা হচ্ছে ওয়েভ ফাংশনসটা এখন তোমার ওই আগে কোনো ডেফিনাইট প্যারিটিতে বিলং করছিল, এখন কিন্তু সেটা ডেফিনাইট প্যারিটিতে বিলং করবে। আচ্ছা, এবারে দেখো সব সিস্টেমের ক্ষেত্রে তো সিচুয়েশনটা এরকম নয় যে ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভিএক্সই হবে। সেখানে ওয়েভ ফাংশনগুলো সবসময় যে ইভেন বা অড হবেই এর কোনো বাধ্যবাধকতা নেই। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই, সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে যে ওয়েভ ফাংশন ইভেন না হতে পারে, কিন্তু যেকোনো ফাংশনকে তুমি সবসময় একটা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যান ইভেন ফাংশন বা অড ফাংশন হিসেবে তুমি লিখতে পারবে। তাহলে যেটা যদি এমন হয় যে ইফ ভি অফ মাইনাস এক্স নট ইকুয়াল টু ভিএক্স, then the wave function cannot belong to a definite parity, এটা but any function can always be expressed as a linear combination of an even function and odd function. Linear combination of an even function and odd function, এটা তুমি লিখতে পারবে। আচ্ছা দেখো, ধরো আমি এরকম বললাম যে সাই এক্সটা ধরে নাও তোমার নাইদার অড নট ইভেন, মানে ইভেন অড কোনোটাই নয়। এবার তুমি লেখো এটা রাইট সাই এক্সটাকে আমি এইরকম ভাবে লিখছি, দেখো সাই এক্স প্লাস সাই অফ মাইনাস এক্স বাই 2 প্লাস সাই এক্স প্লাস সাই অফ মাইনাস এক্স বাই 2। এটা তাহলে আমি যেটা যোগ করলাম সেটাই অ্যাকচুয়ালি তোমার বিয়োগ করে দিয়েছি। তাহলে আলটিমেটলি দেখো জিনিসটা সাই এক্সই হলো। ধরো এইটাকে আমি জাস্ট নাম দিচ্ছি এফ এক্স, আর এটাকে নাম দিচ্ছি ধরো তোমার জি এক্স। এবার এখন দেখো এফ এক্সটা কি, এফ এক্সটা যেহেতু সাই এক্স প্লাস সাই অফ মাইনাস এক্স বাই 2, তুমি যদি এফ অফ মাইনাস এক্স করো সেটা কি হবে, সাই অফ মাইনাস এক্স প্লাস সাই এক্স বাই 2 হয়ে গেল। এটা এফ এক্স এর সঙ্গে সমান হয়ে গেল। তার মানে পরিষ্কার হচ্ছে এফ এক্স ইজ অ্যান ইভেন ফাংশন। আবার দেখো এগেন তুমি যদি জি এক্সটাকে নাও, সেটা হচ্ছে সাই এক্স মাইনাস সাই অফ মাইনাস এক্স বাই 2, যদি তুমি জি অফ মাইনাস এক্সটাকে করো সেটা কি বেরোবে,
psi of minus x minus psi of x বাই 2, তার মানে এটা পরিষ্কার মাইনাস gx এর সঙ্গে সমান হলো। তার মানে তুমি এখান থেকে বলতে পারলে gx is an odd function। তাহলে কি হলো দেখো, তোমার fx টা ইভেন ফাংশন হলো আর gx টা অড ফাংশন হলো। তাহলে যে কোনো একটা ফাংশনকে তুমি f আর g তার কম্বিনেশন ফর্মে লিখতে পারছো। এটা সবসময় করা হয়। ধরো একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তুমি যদি এক্সপান্ড করো দেখবে কিছু ইভেন পার্ট থাকবে, কিছু অড পার্ট থাকবে। হ্যাঁ, তুমি লগারিদমিক ফাংশন তুমি যদি এক্সপান্ড করো তুমি দেখবে কিছু ইভেন ফাংশন দেবে, কিছু অড ফাংশন থাকবে। ঠিক আছে? তাহলে দেখো তুমি এই কাজটাকে সবসময় কিন্তু করতে পারছো। এটা। আচ্ছা, এবারে এই ইভেন ফাংশন এবং অড ফাংশন এই ক্যাটাগরিতে ভাঙতে পারলে একটা সুবিধা কি পাবে দেখো। ধরো ধরো যদি এরকম একটা জিনিস করা হয়, ধরো ইন্টিগ্রাল একটা মাইনাস এ থেকে প্লাস এ, ধরো এফ এক্স ডিএক্স এরকম তুমি একটা করছো। এইটা যেখানে এফ এক্সটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, মানে যেখানে হয় এফ এক্স ইজ কন্টিনিউয়াস উইদিন দ্য ওপেন ইন্টারভ্যাল মাইনাস টু প্লাস এ। এটা তাহলে এই ইন্টিগ্রেশনটা যখন তুমি করবে সেটা দেখবে তোমার 2 ইন্টু ইন্টিগ্রাল 0 টু এ এফ এক্স ডিএক্স হয়ে যাবে কখন না, when fx is an even function আর এটা equal to 0 হয়ে যাবে when fx is an odd function। তাহলে এই যে ইভেন এবং অড এটা ভেঙে গেলে একটা সুবিধা হবে যে অনেক ক্ষেত্রে তুমি জাস্ট এই টাইপের ইন্টিগ্রেশন যদি থাকে তাহলে তো মাইনাস এ থেকে প্লাস না করে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আছে, তাহলে সেই ধরনের জিনিসগুলো তুমি উইদাউট সলভিং তুমি কিন্তু তার উত্তর লিখে দিতে পারবে। মানে প্রথম কথা ইভেন ফাংশন হলে ঠিক আছে, এটা 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স করলে তারপর তোমাকে ইন্টিগ্রেশনটাকে করতেই হবে। আর অড ফাংশন হলে কিন্তু তুমি কিছু না করেই বলে দিতে পারবে এটা তোমার অ্যাকচুয়ালি 0 হচ্ছে। এবং এগুলো ভীষণ কাজে লাগে, তোমার ভীষণ কাজে লাগে তুমি যদি বিভিন্ন রকমের সিলেকশন রুল বের করতে চাও, তারপরে ধরো হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে নরমালাইজেশন, অর্থোগোনাল মানে পার্টিকুলার নরমালাইজেশন, অর্থোগোনালিটি ইত্যাদি যদি দেখাতে চাও, তখন দেখবে এই ধরনের প্রপার্টি গুলোকে তোমার ভীষণ মানে মানে ভীষণ হেল্পফুল হচ্ছে আর কি। ঠিক আছে? এগুলো মানে তোমার মানে আমরা পরে সিলেকশন রুলে গ্রুপ থিওরি করে সিলেকশন রুলে দেখবে যে তোমার এই যে লাপোর্টের সিলেকশন যেটা আমরা বলি আর কি, যে ইউ থেকে জি বা জি থেকে ইউ এই ট্রানজিশন গুলো অ্যালাউড, কিন্তু ইউ থেকে ইউ বা জি থেকে জি এগুলো অ্যালাউড নয়। সেটাই তোমার অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে হচ্ছে এস থেকে এস বা পি থেকে পি বা ডি থেকে ডি এই ট্রানজিশন গুলো অ্যালাউড নয়, বা এস থেকে ডিও অ্যালাউড নয়, কিন্তু এস থেকে পি বা পি থেকে ডি এগুলো অ্যালাউড। তাহলে এগুলো কিন্তু সবটাই হচ্ছে ওই ইভেন প্যারিটি, অড প্যারিটি, জেরাডে উনজিরাডে তার খেলা আর কি। আর সেগুলো যখন সুইটেবল জায়গা হবে সেখানে কিন্তু আমি তার মতো করে এগুলোকে ব্যবহার করব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার দেখো প্যারিটি অপারেটর এবং তার যে বিভিন্ন রকমের কনসিকুয়েন্সেস গুলো সেগুলো আমি দেখতে পেলাম। তাহলে বলো জাস্ট যেটা বলেছি সেখানে কারো কোনো অসুবিধা আছে নাকি? হুম। মানে ধরো আমি এরকম বললাম, জাস্ট জাস্ট একটা প্রবলেম বলছি, ধরো ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর তোমাকে দেখাতে বললো সো দ্যাট এই গাউস স্টেট ওয়েভ ফাংশন যেটা তার একটা ফর্ম আছে আর ψ1x তার একটা ফর্ম আছে। কি ফর্ম তুমি ধরো জানো না। হ্যাঁ, এটা সো দ্যাট এইটা আর অর্থোগোনাল এইটা। আর এটা দেখানোর জন্য দেখো তুমি যখন ইন্টিগ্রাল ওভার অল স্পেস মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ψ0x স্টার ψ1x দিয়ে এটা তুমি করবে। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে রিয়েল ফাংশন হয়, এটা রিয়েল ফাংশন হয়। এবারে মানে এটাকে তুমি এইটা লিখতে পারো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রিয়েল ফাংশন, যেহেতু কমপ্লেক্স কনজুগেট আলাদা করে নেওয়ার দরকার নেই, দিয়ে এইটা। এবারে ψ0x কিন্তু ইভেন ফাংশন আর ψ1x হচ্ছে তোমার অড ফাংশন। এবার এটা যদি গুণ করে দাও ψ0x ψ1x সেটা হচ্ছে ইভেন ইনটু অড, ইভেন ইনটু অড হচ্ছে তোমার অড হয়ে যায়। তার মানে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি অড ফাংশন। তো অড ফাংশন যদি হয়ে যায় তাহলে এটা কি হবে না, এটা তোমার বেসিক্যালি 0 দিয়ে দেবে। তো মাইনাস থেকে প্লাস ইনফিনিটি, হ্যাঁ এটা অড ইন্টিগ্রাল, যেহেতু সেই অড ইন্টিগ্রালটা তোমার আলটিমেটলি কিন্তু 0 দিয়ে দেবে এটা। তাই এরকম করে অনেক ক্ষেত্রেই তুমি দেখতে পাবে যে তোমাকে অনেক কিছু না কষে তুমি তার ফাইনাল রেজাল্ট লিখে দিতে পারবে যদি ওয়েভ ফাংশন গুলো বিলংস টু ডেফিনাইট প্যারিটি হয়। তার প্রথম কথা হচ্ছে যে এই থিওরেম থেকে তুমি যেটা বুঝতে পেরেছো প্যারিটি অপারেটরের খেলা থেকে, সেটা হচ্ছে যে যদি তোমার ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স হয় তাহলে উইদাউট সলভিং দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি বলে দিতে পারো যে ওই ফাংশনটা মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি।
আর এবারে ডেফিনিট প্যারিটি থেকে যদি বিলং করে তাহলে কিন্তু অনেক ক্যালকুলেশন না করেই কিছু উত্তর কত হবে তুমি জাস্ট বলে দিতে পারবে। এটা দেখবে গ্রুপ থিওরিতে, তারপরে তোমার কোয়ান্টাম মেকানিক্সে, হ্যাঁ? এগুলো কিন্তু এক্সটেন্সিভলি ইউজড হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম, আচ্ছা, আচ্ছা। নেক্সট আরেকটা জিনিস যেটা করব আমরা, সেটা হচ্ছে তোমার প্রজেকশন অপারেটর। প্রজেকশন অপারেটর। দেখো তোমার আচ্ছা, তুমি ১ম এ ভেক্টরের মতো করে ব্যাপারটাকে ভাবো, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো তুমি যদি কি বলবো? ধরো একটা ভেক্টর কনসিডার করছো। একটা ধরো এইটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? আচ্ছা, একটা ভেক্টর তুমি নিয়েছো, এইটা ধরে নাও তোমার একটা এ ভেক্টর, এ ভেক্টর, যে এ ভেক্টরটাকে তুমি লিখছো এইরকম ভাবে, তোমার ধরো এআই প্লাস বিজে, যে কোনো একটা ভেক্টরকে তুমি জাস্ট এইরকম ভাবে লিখতে পারো, এআই প্লাস বিজে, এইরকম ভাবে তুমি লিখছো। আচ্ছা, এবারে তুমি ধরো এর প্রজেকশন নিলে অন দ্য এক্স অ্যাক্সিস, তাহলে এই যে ভেক্টরটা তৈরি হলো সেটা কি হচ্ছে প্রজেকশন অফ এ অন এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার প্রজেকশন অফ এ অন এক্স অ্যাক্সিস। আর এই প্রজেকশন অফ এ অন এক্স অ্যাক্সিস কি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি তোমার থিটা হয়, তাহলে এটা কি হয়, এর ম্যাগনিটিউড ইন্টু কস থিটা, সেইটা হচ্ছে তার বেসিক্যালি ভ্যালুটা। এবং তার সাথে তোমার কি করতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর তোমাকে নিতে হবে, এইটা সেটা হচ্ছে প্রজেকশন অফ এ অন এক্স অ্যাক্সিস, সেটা হচ্ছে এইটা হবে। তাই তো? ঠিক আছে না? হুম? আচ্ছা, এটাকে তুমি জাস্ট এ এক্স নাম দাও এরকম। আচ্ছা, একটা কাজ করি, এইটাকে না এরকম ভাবে না না লিখে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর প্রজেকশনটা হচ্ছে এক্স, এইটা। আর এবারে এই কোঅর্ডিনেটটাকে যদি তুমি জাস্ট এক্স এবং এ ওয়াই নাম দাও, তার মানে এটা এক্স, এটা এ ওয়াই, তার মানে এইটাকে তুমি লিখতে পারো এক্স আই প্লাস এ ওয়াই যে এইটা। তাহলে এবারে দেখো, তাহলে এর প্রজেকশন অন দ্য এক্স অ্যাক্সিস তুমি এইরকম করে পেয়েছো। এবারে তুমি জাস্ট এইরকম করে ব্যাপারটাকে ভাবো যে, মানে এইটাকে পাওয়ার জন্য তুমি অ্যাকচুয়ালি কি করলে। ধরো তুমি যদি এই আই ডট আই, সেইটা যদি তোমার এ ভেক্টর উপরে কাজ করে, ধরো আই ডট আই ডট ধরো এ, এটাকে যদি তুমি করো, তাহলে কি দাঁড়াচ্ছে এটা, আইটা যেমন আছে আমি রেখে দিলাম। তাহলে আই এ মানে হচ্ছে আই এর ম্যাগনিটিউড হচ্ছে 1, এর ম্যাগনিটিউড হচ্ছে এইটা, ইন্টু আই এবং এ এর মধ্যে অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে কস থিটা। সেটা কত হলো দেখো, এই এর ম্যাগনিটিউড ইন্টু কস থিটা ইন্টু তোমার আই হলো, যেটাকে তুমি লিখছো হচ্ছে এক্স, অর্থাৎ এক্স আই হবে এটা। এটা এটা হচ্ছে তোমার এক্স ইন্টু আই, এটা। তাহলে এক্স ইন্টু আই হলো। তার মানে দেখো, অ্যাজিভ যেন এই একটা জিনিস, এই একটা অ্যাজিভ যেন অপারেটর, সেটা এর উপরে যদি ডট প্রোডাক্ট করে, তাহলেই তুমি কিন্তু তার প্রজেকশনটাকে পেয়ে যাচ্ছ, এটা। সিমিলারলি যদি এরকম হতো, ধরো জে ডট জে, এইটা যদি তোমার এ ভেক্টর উপরে কাজ করতো, তাহলে তুমি কি পেতে, এ ওয়াই ইন্টু যেটা পেয়ে যেতে।
তার মানে এটা কিরকম হলো দেখো যে জাস্ট সিম্পলি যদি তুমি মানে এরকম করো যে তোমার এই x এবং y অ্যাক্সিস দুটো পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর গুলো যথাক্রমে i এবং j, তাহলে x ডিরেকশন বরাবর কোন একটা পার্টিকুলার ভেক্টরের প্রজেকশন পাওয়া মানে হচ্ছে i ডট i যেটা সেইটা এর উপরে কাজ করিয়ে দেওয়া, বা যদি y অ্যাক্সিস বরাবর তোমাকে যদি প্রজেকশনটাকে পেতে হয় তাহলে হচ্ছে j ডট যেটা হচ্ছে এর উপর কাজ করিয়ে দেওয়া। তাহলে আমি যখন মানে এই যে i i j j এই যে ভেক্টরের রেসপেক্টে i i and এ ধরো j ডট j এইটা আর কল দা প্রজেকশন অপারেটর। তাহলে ভেক্টরের ক্ষেত্রে প্রজেকশন অপারেটরটা হচ্ছে তোমার i ডট i বা তোমার সকল j ডট j, এটা ঠিক আছে, i ডট i বা j ডট j এরা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্রজেকশন অপারেটর। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা ভেক্টর যদি তোমার থাকে এইটা, তাহলে i ডট i টা এর উপরে কাজ করে তুমি x টা পেয়ে যাবে, আর i ডট i টা মানে ax i টা পেয়ে যাবে, আর j ডট যেটা এর উপরে কাজ করে তুমি a y যেটা পেয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি কোন একটা পার্টিকুলার ভেক্টরে x এবং y কম্পোনেন্ট গুলো, অর্থাৎ তার যদি প্রজেকশন অন দ্য এক্স বা ওয়াই অ্যাক্সিস নেই সেটা পাওয়ার রাস্তা হচ্ছে যে এরকম জাস্ট অপারেটর গুলোকে দিয়ে ওটাকে গুণ করে দেওয়া। এটা হচ্ছে তোমার ভেক্টরের ক্ষেত্রে। আচ্ছা এবারে দেখো আমাদের কেসে কি হচ্ছে ইন আওয়ার কেস। ইন আওয়ার কেস আচ্ছা এইখানে দেখো এই যে এটাকে তুমি ax i প্লাস aj j হিসেবে যখন লিখছো, যেখানে i and j আর দ্য বেসিস ভেক্টর দ্যাট স্প্যান দ্য ভেক্টর স্পেস। আর টু ডাইমেনশনে i আর j যদি তুমি জানো, তাহলে টু ডাইমেনশনে যে কোনো ভেক্টরকে i এবং j লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারবে। সেটা কি বলা যায় i j তারা হচ্ছে বেসিস ভেক্টর দ্যাট ক্যান স্প্যান দ্য ভেক্টর স্পেস। এটাই থ্রি ডাইমেনশনে যদি তুমি করো i j k তুমি নেবে, তারা হচ্ছে বেসিস ভেক্টর। এবারে i j k তারা হচ্ছে থ্রি ডাইমেনশনাল যেটা কোনো একটা ভেক্টরকে i j k এর টার্মসে তুমি লিখতে পারবে। ঠিক আছে, তাহলে লিনিয়ার ভেক্টর স্পেসে তোমার এই স্প্যান অফ এ ভেক্টর বলতে তুমি কি বুঝছো, বেসিস ভেক্টর বলতে কি বুঝছো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি, এগুলো তুমি জানো। তাহলে i j তারা হচ্ছে তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং পারপেন্ডিকুলার দুটো ভেক্টর, হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি বেসিস ভেক্টর রোল প্লে করছে, যে ক্যান স্প্যান দ্য টু ডাইমেনশনাল ইউক্লিডিয়ান ভেক্টর স্পেস আর বা রিয়েল ভেক্টর স্পেস। আর যদি থ্রি ডাইমেনশনে করতে তাহলে i j k এরা তিনজন হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বেসিস ভেক্টর, যারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং অর্থোগোনাল, তারা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেসটাকে স্প্যান করতে পারে। আচ্ছা এবারে আমাদের কাছে জিনিসটা কিরকম? আমাদের কাছে হচ্ছে আমরা জানি যে আইগেন ফাংশনস অফ এ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট, তাই তো? তাহলে ইন আওয়ার কেস আমরা কি বলি না, আইগেন ফাংশন অফ এ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। তাহলে আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট, যেমন থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেসে i j কে একটা কমপ্লিট স্পেস তৈরি করছে, কারণ দ্যাট ক্যান স্প্যান দ্য থ্রি ডাইমেনশনাল লিনিয়ার ভেক্টর স্পেস। সিমিলারলি আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট, মানে তোমার যদি বাউন্ডারি কন্ডিশনটা ঠিক থাকে তাহলে ওই স্পেসের যে কোনো একটা ফাংশনকে তুমি এই হারমিশন অপারেটর আইগেন ফাংশনস এর লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি ওটাকে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে আমি জাস্ট লিখছি এইরকম করে। ধরো আমি এরকম বললাম যে তোমার এইটা এই এই ধরো ফাই আই এইটা এইটা হচ্ছে তোমার একটা ওই বেসিস সেট আর কি, বেসিস সেট যেটা বেসিক্যালি আইগেন ফাংশন অফ এ হারমিশন অপারেটর। তাহলে এবার উই ক্যান মানে তার আগে লিখে ইফ বাউন্ডারি কন্ডিশন ইজ স্যাটিসফাইড, boundary condition is satisfied, then
any function psi can be expressed as a linear combination of এই phi i এইটা phi i linear combination ফর্মে তুমি এটাকে লিখতে পারবে এটা তার মানে কি তাহলে যে কোনো একটা ফাংশনকে তুমি এইরকম ভাবে লিখলে c1 phi 1 প্লাস c2 phi 2 প্লাস ডট 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 প্লাস ci phi i বা ডট 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 প্লাস ধরো cn phi n এরকম ভাবে তুমি লিখলে তাহলে nটা টোটাল ফাংশন যদি থাকে এরকম করে আর এটাকে যদি তুমি ইন ব্র্যাকেট নোটেশনে করো মানে এটা ভেক্টরের মতো করে ভাবো তাহলে বুঝতে সুবিধে ইন ব্র্যাকেট নোটেশন বা ভেক্টর নোটেশন তুমি এইটা তো যে কোনো স্টেটকে একটা কের ভেক্টর দিয়ে লিখবে তাহলে এটাকে c1 phi 1 প্লাস c2 phi 2 প্লাস ডট 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 প্লাস ci phi i বা ডট 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 প্লাস cn phi n এরকম ভাবে তুমি লিখলে এটা ধরো আচ্ছা এবারে তুমি এক কাজ করো যেটা করছো ধরো আমি বাঁদিক থেকে একটা জিনিস দিয়ে গুণ করছি এটাকে phi i এইটা ধরো সাই এর উপরে কাজ করলো ঠিক আছে এটা তাহলে কি হবে c1 টা যেমন আছে এইটা phi phi 1 হলো তারপর একটা c2 phi phi 2 হলো ডট 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 প্লাস ci phi phi হলো ডট 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 প্লাস cn phi phi n হলো এরকম হলো আচ্ছা এবারে দেখো এই যে এরা যেহেতু আইগেন ফাংশন হবে হারমিশন অপারেটর হ্যাঁ তারা অর্থ নর্মাল হয় তুমি দেখেছো যে তুমি জানো যেটা এই phi যে এইটা এটা ডেল্টা i তার তো অর্থ নর্মাল হয় মানে মানে আমরা হারমিশন অপারেটরের থিওরেমের মধ্যে করিয়েছিলাম আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর তারা বেসিক্যালি অর্থ নর্মাল মানে নন ডিজেনারেট কেস হলে অটোমেটিক্যালি অর্থ নর্মাল আর যদি ডিজেনারেট কেস হয় তাহলে দে নিড নট বি অর্থ নর্মাল বাট ক্যান অলওয়েজ বি চোজেন টু বি অর্থ নর্মাল বাই ইউজিং দ্য গ্রাম-স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক তারা phi তারা বেসিক্যালি ডেল্টা i এটা তো তা যদি হয় তাহলে দেখা যায় যে phi 1 phi 2 এগুলো সব জিরো হয়ে যায় শুধু পড়ে থাকবে পরের পার্টটা তাহলে এটা অ্যাকচুয়ালি দিয়ে দিলে কত ci phi টা দিয়ে দিল তার মানে কি হলো দেখো তাহলে এই যে অপারেটরটা phi এটাকে তো আমি একটা নাম দিচ্ছি pi এই pi টা সে বেসিক্যালি দেখো সাই এর উপরে কাজ করে কি দিচ্ছে না ci phi টা দিচ্ছে অর্থাৎ ওভারঅল ফাংশনের উপরে কাজটা করে তার জাস্ট এই i এর কম্পোনেন্টটা জাস্ট তোমার দিয়ে দিল আগে তাহলে এই যে অপারেটরটা এইটাকে বলা হবে তোমার প্রজেকশন অপারেটর দেখো যেমন করে এরকম একটা অপারেটর অপারেটরটা এর উপরে কাজ করে তোমার জাস্ট বেসিক্যালি i এর কম্পোনেন্টটাকে দিয়ে দিচ্ছে এখানে ঠিক একই রকম ভাবে ওই কম্পোনেন্টটা দিয়ে দিচ্ছে তার মানে এই যে phi i equal to pi is called the প্রজেকশন অপারেটর তাহলে এইটাকে বলা হবে তোমার প্রজেকশন অপারেটর ঠিক আছে বুঝতে পারলে প্রজেকশন অপারেটর এটা তাহলে জাস্ট নর্মাল ভেক্টরের ক্ষেত্রে যেমন হচ্ছে ঠিক সেরকম মানে অ্যাজ ইফ যেন তুমি যদি ধরো phi 1 মানে phi 1 টা যদি সাই এর উপরে কাজ করে তাহলে c1 phi 1 দেবে যদি তুমি phi 2 টা সাই এর উপরে কাজ করে তাহলে তোমার বেসিক্যালি c2 phi 2 দেবে অ্যান্ড সো অন তার মানে একটা অপারেটর একটা অপারেটর এইটা সেটা ওভারঅল ফাংশন যেটা লিনিয়ারলি কম্বাইন্ড ফাংশনের উপরে কাজ করে তোমার করসপন্ডিং ওই i th কম্পোনেন্টটাকে ফেরত দিচ্ছে যেমন একটা অপারেটর বা যে অপারেটর যেটা আমি আগে লিখেছিলাম সেটা একটা ভেক্টর উপরে কাজ করে তার করসপন্ডিং কম্পোনেন্টটাকে ফেরত দেয় এখানে হচ্ছে এক্স্যাক্টলি সেই টাইপের সিচুয়েশন হচ্ছে
ঠিক আছে? আর এবারে দেখো তুমি যদি এইটাকে করো সামেশন ওভার আই পিআইটা যদি সাই এর উপরে কাজ করে তাহলে কি হবে? সামেশন ওভার আই ফাই আই সাই এর উপরে কাজ করলো। তো কি হলো? সামেশন ওভার আই এটা হচ্ছে সিআই ফাই আই হয়ে গেল। তার মানে কি এটাই তো সেই সি1 ফাই1 প্লাস সি1 ফাই1 প্লাস সি2 ফাই2 প্লাস সিআই ফাই আই প্লাস সিএন ফাইএন হয়ে গেল। তার মানে কি এটা দেখো সেই পুরনো সাইটা তুমি ফেরত পেয়ে গেলে। তার মানে কি হলো যে এই একটা অপারেটর পিআইটা সাইয়ের উপরে কাজ করে পুরো সাই দিয়ে দিচ্ছে। তার মানে এই যে ওভারঅল অপারেটরটা একটা ফাংশনের উপরে কাজ করে ডাজ নাথিং। তার মানে ক্লিয়ারলি সামেশন ওভার আই পিআই সেটা হচ্ছে আই, যে আইটা হচ্ছে তোমার আইডেন্টিটি অপারেটর। আরেকটা তুমি আইডেন্টিটি অপারেটর পেলে যে সামেশন ওভার আই পিআইটা হচ্ছে তোমার আইডেন্টিটি অপারেটর হয়ে গেল। তাহলে এই যে ব্যাপারটা দেখো যে এই যে বলা হয় না যে এই আইগেন ফাংশনস অফ এ হার্মিশিয়ান অপারেটর forms a complete set, eigenfunction of Hermitian operator forms a complete set আমরা বলি না মানে postulate 2 তে। তো eigenfunction of Hermitian operator forms a complete set এর ঠিক মানেটা কি? এর মানেটা হচ্ছে this implies এর মানেটা হচ্ছে যে তোমার এই summation over I pi টা তোমার 1 হওয়া। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি completeness criteria। এইটাই হচ্ছে তোমার completeness criteria। হ্যাঁ, মানে এরকম একটা মানে postulate 2 তে আমি এরকম একটা পার্ট বলে এসেছিলাম, সেইটা নিয়ে ডিটেইল ডিসকাশন কখনো করা হয়নি। ডিসকাশনসটা বেসিক্যালি এই যে আইগেন ফাংশন অফ হার্মিশন অপারেটর ফর্মে কমপ্লিশন মানে হচ্ছে সামেশন ওভার আই পিআই ইকুয়াল টু 1। তার মানে এই যে দুটো জিনিসটা ধরো তুমি যদি ফাই আই ফাই জে করো, এটা ডেল্টা আই জে হওয়া, এটা হচ্ছে অর্থ নরমালিটি ক্রাইটেরিয়া। অর্থ নরমালিটি ক্রাইটেরিয়া হার্মিশন অপারেটর আইগেন ফাংশন অর্থ নরমাল হবে। আর সামেশন ওভার আই ফাই আই যেটা এটা যে 1 হওয়াটা এটা হচ্ছে তোমার কমপ্লিটনেস ক্রাইটেরিয়া। কমপ্লিটনেস ক্রাইটেরিয়া অর্থ নরমালিটি ক্রাইটেরিয়া এবং কমপ্লিটনেস ক্রাইটেরিয়া। ঠিক আছে? তাহলে হার্মিশন অপারেটরের যে আইগেন ফাংশন গুলো তারা অর্থ নরমাল সেট তৈরি করবে এবং তারা একটা কমপ্লিট সেট তৈরি করবে। তার মানে বেসিক্যালি হচ্ছে এইটা। আচ্ছা, এবারে দেখো এই যে তোমার সামেশন ওভার আই পিআই অর্থাৎ প্রজেকশন অপারেটরের যোগফলগুলো তোমার আইডেন্টিটি অপারেটর দিল, সেটা তুমি কিভাবে কাজে লাগাতে পারো? ধরো আমি এরকম বলছি যে উই ওয়ান্ট টু ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল ধরো এই সাই1 ধরো সাই1 সাই2 এই ইন্টিগ্রালটা তুমি জাস্ট করতে চাইছো। তুমি এক কাজ করো, সাই1 সাই2 তো এটা তুমি এই সাই1 এবং সাই2 মাঝে যদি একটা আইডেন্টিটি অপারেটর জুড়ে দাও তাহলে একই থাকে। কারণ আইডেন্টিটি অপারেটর সাই2 এর উপরে কাজ করে সাই2 ফেরত দেবে, তাহলে দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। এবারে এইটাকে তুমি জাস্ট এইরকম ভাবে রিপ্লেস করো সামেশন ওভার আই ফাই আই এইভাবে রিপ্লেস করো। কারণ এইটা হচ্ছে সাম ওভার দ্য প্রজেকশন অপারেটর, সেটা তোমার অ্যাকচুয়ালি 1। তুমি কি করতে পারছো দেখো এই সামটাকে যদি তুমি বাইরে বের করে দাও তাহলে এটা হয়ে গেল দেখো সাই1 ফাই আই আর ফাই আই সাই2 এরকম ভাবে তুমি লিখতে পারলে। তার মানে সাই1 সাই2 ইন্টিগ্রেশনটা হয়তো করতে পারো না, কিন্তু যদি সাই1 ফাই আই আর ফাই আই সাই2 এই ইন্টিগ্রেশন গুলো করতে পারো তাহলে তুমি এটাকে করে ফেলতে পারবে। তাহলে এই যে কনসেপ্টটা এটাই হচ্ছে দিস ইজ দ্য রেজলিউশন অফ আইডেন্টিটি। মানে তুমি যেটা করলে যে ওটাকে দুটো ইন্টিগ্রালে ভেঙে ফেললে মাঝে একটা 1 ঢুকিয়ে দিয়ে মানে আইডেন্টিটি ঢুকিয়ে দিয়ে বা আইডেন্টিটি অপারেটর ঢুকিয়ে দিয়ে
সেইটা কিন্তু তুমি দেখবে অনেক ক্ষেত্রে তোমার কিন্তু ভীষণ কাজে আসবে। এটা কোয়ান্টাম কেমিস্ট্রিতে এই ধরনের অনেক ক্ষেত্রেই করা হয়। যে তোমাকে এরকম একটা ফাংশনস বের করতে বলে তুমি রেজোলিউশন অফ আইডেন্টিটি তুমি এর মধ্যে ঢুকিয়ে দিলে। ঢুকিয়ে দিলে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনটাকে তুমি রিপ্লেস করে দিলে এই টাইপের ইন্টিগ্রেশন দিয়ে। হয়তো দেখা গেল যে psi1 phi i আর psi i phi 2 এই ইন্টিগ্রাল ভ্যালু গুলো তোমার অলরেডি কোথা থেকে সাপ্লাই করা আছে। তাহলে সেইখান থেকে তুমি এইরকম ভাবে লিখে ফেলতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে রেজোলিউশন অফ আইডেন্টিটি। ঠিক আছে? এইটা হলো। আর এই যে তুমি এইরকম ভাবে লিখে ফেলতে পারলে মানে যে, যে এনি ফাংশন psi এইটাকে তুমি জাস্ট C1 phi1 মানে এনি কোয়ান্টাম স্টেট ধরো। এনি কোয়ান্টাম স্টেট psi can be written as এইটা প্লাস C2 phi 2 প্লাস ডট 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 প্লাস Cn phi n এই যে এইভাবে তুমি লিখে ফেলতে পারলে এইটা হচ্ছে দেখো যে এই phi 1 phi 2 তাদের লিনিয়ার কম্বিনেশন তুমি নিয়েছো। এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। এটা বলে লিনিয়ার কম্বিনেশন নিয়েছো। এইটাকে অনেক সময় বলা হয় সুপারপজিশন অফ স্টেট বা সুপারপজিশন প্রিন্সিপাল যাই বলো না কেন। যে যে কোনো একটা ফাংশনকে ওই বেসিস ফাংশনের লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখে ফেলতে পারছো আর কি। হ্যাঁ, সেটাই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। এইটা এটা। আর যদি এমন হয় যে একটা স্পেশাল কেসে ইফ ধরো সাইজ নরমালাইজ দেন তুমি লিখতে পারবে যে সাই দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 1 এবং এটা ইমপ্লাই করবে সামেশন ওভার i ci তার মডিউলাসের স্কয়ারটা সেটা তোমার সেখানে 1 হয়ে যাবে। নরমালাইজেশন ক্রাইটেরিয়া থেকে তুমি এইটা পাবে। তো দেখো যে সুপারপজিশন প্রিন্সিপাল, রেজোলিউশন অফ আইডেন্টিটি এই যে কনসেপ্ট গুলো, তারপরে হচ্ছে এই যে কমপ্লিটনেস ক্রাইটেরিয়া মানে যেটা আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট যে কথা পস্টুলেট 2 তে বলা হয়েছিল, হ্যাঁ? সেইগুলো সবটাই কিন্তু তোমার আসছে প্রজেকশন অপারেটর ইত্যাদি থেকে। এবং এই প্রজেকশন অপারেটর কনসেপ্টটা যেমন ভেক্টরের ক্ষেত্রে কিভাবে কাজে লেগেছে সেইখান থেকে আমি স্টার্ট করলাম। এটা ভীষণ ইম্পোর্টেন্ট। তোমরা গ্রুপ থিওরি তোমাদের পড়ানো হবে পরে। গ্রুপ থিওরিতে দেখবে তোমার ওই সিমেট্রি অ্যাডাপ্টের লিনিয়ার কম্বিনেশন যখন তুমি করবে বা তুমি ধরো যদি ঠিক করে মলিকুলার অরবিটাল থিওরি তুমি পড়ে থাকো, এমও থিওরি তুমি পড়ে থাকো, তাহলে এমও থিওরিতে তোমার ওই যে যেকোনো অ্যাটমিক অরবিটাল গুলোর তো লিনিয়ার কম্বিনেশন নিয়ে তুমি এমও তৈরি করতে পারো না। তাই না? বলা হয় না যে এলসিওর জন্যে যেটা ভীষণ ইম্পোর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে দ্য পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটাল শুড হ্যাভ প্রপার সিমেট্রি। এই যে পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটাল শুড হ্যাভ প্রপার সিমেট্রি, হ্যাঁ? এইটাকে এটা বলা হচ্ছে এই যে সিমেট্রিটা আরকি, হ্যাঁ? তোমার আ আ মানে মানে যেটা বলছিলাম আরকি যে তোমার মানে মানে কি বলবো এটা বিএসসি লেভেলে ঠিক ক্লিয়ার করা হয় না। যে মানে এলসিও তে দ্য পার্টিসিপেন্ট অ্যাটমিক অরবিটাল শুড হ্যাভ প্রপার সিমেট্রি অর্থাৎ যেকোনো অ্যাটমিক অরবিটালে লিনিয়ার কম্বিনেশন নিয়ে তুমি এমও তৈরি করতে পারবে না। যে অ্যাটমিক অরবিটাল গুলো লিনিয়ার কম্বিনেশন নেবে দে শুড বি অফ মানে কি মলিকুল কনসিডার করছো তার সিমেট্রিটার উপরে নির্ভর করে তাদের একটা প্রপার সিমেট্রি থাকতে হবে আরকি। সেখান থেকে তোমাকে সিমেট্রি অ্যাডাপ্ট এ লিনিয়ার কম্বিনেশন হতে হয় আরকি। মানে যেকোনো আ আ লিনিয়ার কম্বিনেশন না নিয়ে অ্যাটমিক অরবিটাল গুলোর একটা সিমেট্রি অ্যাডাপ্ট এ লিনিয়ার কম্বিনেশন নিতে হয়। সেখানে কিন্তু আবার এই প্রজেকশন অপারেটর দেবে একটা ইম্পোর্টেন্ট রোল তুমি দেখতে পাবে। তাহলে প্রজেকশন অপারেটরটা যদি জানা থাকে তাহলে সেইখান থেকে বাকিগুলো অটোমেটিক্যালি করে ফেলতে পারা যাবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ২ টো ইম্পোর্টেন্ট কনসেপ্ট যেটা আমি শেখাতে চেয়েছিলাম। তো আমরা জাস্ট মেকানিক্স পার্টের মধ্যে এইটুকুই বললাম। নেক্সট ক্লাসে আমরা যেটা করব আরকি মানে আমরা দেখো আমি যেটা বলছি যে তোমার একটা জিনিস যেটা সেটা হচ্ছে পারমুটেশন অপারেটর, সেখান থেকে সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস, সেখান থেকে অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপল, সেখান থেকে পাউলি's এক্সক্লুশন প্রিন্সিপল, সেখান থেকে
স্ক্যাটার ডিটারমিনেন্ট এই যে কনসেপ্ট গুলো এটা হচ্ছে আমি ঝাড়গ্রামের ছেলেদেরকে বলে দিয়েছিলাম মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর কনটেক্সটে কিন্তু তোমাদের বলতে হবে কিন্তু এটা আমি ওই কোয়ান্টামের মধ্যেও বলতে পারি অথবা এটা আমি ওই মিনি ইলেকট্রন অ্যাটম যখন আমি আলোচনা করব হ্যাঁ মানে অ্যাটমিক স্ট্রাকচার সেখানে আমি বলে দিতে পারি আর কি তাহলে এই একটা পার্ট যেটা আমাদের জাস্ট ডিউ রইল উইল বি ডিসকাস ল্যাটার এটা আমরা এবছরের মধ্যে মানে এই সেমিস্টারের মধ্যেই এটা আলোচনা করে নেব আর এটা উইল বি ডিসকাস ল্যাটার এই একটা পার্ট আর আমি নেক্সট ক্লাসে আমার যেটা টার্গেট হচ্ছে নেক্সট ক্লাস আমি চলে যাব অ্যাপ্লিকেশনস অফ কোয়ান্টাম মেকানিক্সে অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম মেকানিক্স সেখানে হচ্ছে বক্স প্রবলেম অ্যান্ড ইটস ভেরিয়েশন মানে ফ্রি পার্টিকেল প্রবলেম তারপরে যে পার্টিকেল ইন অ্যান ইনফাইনাইট ওয়েল পার্টিকেল ইন এ ফাইনাইট ওয়েল এই যে রিলেটেড জায়গাটা আর কি আমি সেইটাতে আমি নেক্সট ক্লাসে চলে যাব তাহলে এই পর্যন্ত আমরা রেখে দিচ্ছি এন্ড অফ লেকচার 16 অর্ণব তাহলে পরীক্ষা কবে 15 তারিখ থেকেই হবে বলে কে তোদের নাকি সে 15 তারিখ এমনি সে মুখে বলেছে মানে নোটিশ কিন্তু কিছু বেরায়নি আর 15 তারিখ একদম প্রথম থেকে বলছে আর কি মানে সেমিস্টার শুরু হচ্ছে আচ্ছা আচ্ছা অফিসে কোনো নোটিশ বেরায়নি হয়তো পেছাতে পারে কারণ ফর্ম ফিল আপ হয় না কারণ হ্যাঁ আর ক্যালকাটায় কিছু বলেছে সৌমিক ক্যালকাটাতে না স্যার এখনো সেইভাবে কিছু শোনায়নি। আর ওই 6